হিন্দুরা দেশে থাকলে আওয়ামী লীগ ভোট পায়, আর হিন্দুরা দেশ ছাড়লে তাদের সম্পত্তি পায় আওয়ামী লীগ। মুসলমানরা তো আর সৌদি আরবে গিয়ে বাড়িঘর করছে না। আজ পর্যন্ত পাকিস্তানের দালাল যাদেরকে বলা হচ্ছে, এদের কেউরে কি দেশে কোন সংকটের পরে পাকিস্তানে পাইছেন? ভারতীয় দালাল বলছেন, এদেরকে কিন্তু সংকটের পরে ইন্ডিয়াতে পাওয়া যায়। বিএনপি এত শক্তিশালী একটা দল, কিন্তু হিন্দু ইজ ইকুয়াল টু আওয়ামী লীগ, বা হিন্দুদের একটা মানে আওয়ামী লীগ একটা ভোট ব্যাংকে আসলে হিন্দু জনগোষ্ঠীর উপর নির্ভর করে। এই বিষয়টা কেন, মানে আস্থা কি আসলে অর্জন করতে বিএনপি কিছুটা হয়েছে কিনা, এবং এখন সামনের দিনে কি আপনারা সেটা পাচ্ছেন কিনা? আপনি দেখবেন আমাদের গয়েশ্বরচন্দ্র রায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকেন এবং সারা গায়ে রক্ত, তখন কিন্তু কোনো হিন্দু হিসাবে এটার প্রতিবাদ করেন না। গয়েশ্বর রায় একজন হিন্দু। নিপুণ রায় চৌধুরীকে যখন পিঠায়, তখন কেউ বলে না যে নিপুণ রায় চৌধুরী একজন হিন্দু মেয়ে, তার গায়ে আঘাত আসলো কেন। তো এইরকম আমি আপনাকে বলছি যে এটা দুর্ভাগ্যজনক যে আমরা হিন্দুদের এই জায়গাটা, আস্থার যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের লফলস বা ল্যাকিংস যাই বলেন এটা আছে। এটা গয়েশ্বরচন্দ্র রায় খুব ক্ষোভের সাথে বা ইয়ার সাথে বলেছিলেন, যে শ্লেষের সাথে বলেছিলেন যে হিন্দুরা দেশে থাকলে আওয়ামী লীগ ভোট পায়, আর হিন্দুরা দেশ ছাড়লে তাদের সম্পত্তি পায় আওয়ামী লীগ। এবং আমার ভাই যেটা বলেছেন যে মৌলানা সাহেব, যে শত্রু সম্পত্তির ৮০ ভাগ থেকে ৯০ ভাগ শত্রু সম্পত্তি এটা আওয়ামী লীগারদের দখলে। আপনি খুলনা থেকে আরম্ভ করে যান এবং ওয়ারিতে একজন বিখ্যাত আওয়ামী পার্লামেন্টারিয়ান ছিলেন, হিন্দু ভদ্রলোক, তার যে বাড়িটা, এটা শত্রু সম্পত্তি। এনিমি প্রপার্টির এই আইনটা কি আসলে আপনাদের ভালো লাগে? আমি এনিমি প্রপার্টি আইনটা রাখার খুব পক্ষে নই, কিন্তু এনিমি প্রপার্টি আইনটা এখন অ্যাবেন্ডেন্ট প্রপার্টি হিসাবে, এনিমি প্রপার্টি হিসাবে আর নাই। তো আপনি দেখবেন যে এর ৮০% থেকে ৯০% সম্পত্তি আওয়ামী লীগারদের দখলে। কিন্তু এটা কেন, কি অজানা কারণে এটা হচ্ছে, কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার আমি ভারত শব্দটা ইচ্ছা উচ্চারণ করি না, ইন্ডিয়ার একটা চুক্তি, কি বলে, একটা মনস্তাত্ত্বিক যোগাযোগ আছে, আনহলি এই যোগাযোগ আছে। এই যোগাযোগটা যারা দেখবেন আপনি, যারা সচেতন হিন্দু আছে, এরা কেউ ইন্ডিয়াতে বাড়ি করে না। আমার বন্ধু আছে একজন হিন্দু, তিনি এই কি বলে ট্যাক্স কমিশনার হিসেবে রিটায়ার্ড করেছেন। তার স্ত্রী এখনও কি বলে এই অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকার একটা বড় স্বনামধন্য কলেজে। তাদের ১ টাকার সম্পত্তি, ১ পয়সার সম্পত্তি তাদের বাপের বাড়ির এবং তার শ্বশুর বাড়ির ১ পয়সার সম্পত্তি ইন্ডিয়াতে নাই। কিন্তু আমাদের অনেকেরই দেখবেন যে তারা মনে করে বাংলাদেশে ইনকাম করব, ইন্ডিয়াতে বাড়ি করব, সেটা সেফটি সিকিউরিটির অভাবে। তো এটা না, এটা মুসলমানরা তো আর সৌদি আরবে গিয়ে বাড়িঘর করছে না। কোন মুসলমান কি করছে? সৌদি আরবে গিয়ে করছে, পাকিস্তানে গিয়ে করছে, শুনছেন? আজ পর্যন্ত পাকিস্তানের দালাল যাদেরকে বলা হচ্ছে, এদের কেউরে কি দেশে কোন সংকটের পরে পাকিস্তানে পাইছেন? কিন্তু এই যারা ভারতীয় দালাল বলছেন, এদেরকে কিন্তু সংকটের পরে ইন্ডিয়াতে পাওয়া যায়। আপনি আসুন, আর এখানে আরেকটা ছোট্ট আপনাকে আমি একটা বহুমাত্রিকতা দেখাই। সেটা হচ্ছে যে দিল্লির সাউথ ব্লক যা চিন্তা করে, টোটাল ইন্ডিয়ার জনগণ তা চিন্তা করে না। টোটাল ইন্ডিয়ার জনগণ, সাউথের জনগণ যেভাবে দেখে, আমার প্রতিবেশী আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপর আমার পশ্চিম বাংলার মানুষ কিন্তু ঠিক এইভাবে দেখে না। তো এইখানে আমি আপনাকে বলি যে আমরা স্বাধীনতা যুদ্ধের সময়, ৭১-এর সময়, আমরা আমাদেরকে যারা ভাত, তাদের প্লেটের ভাত ভাগ করে খাইয়েছে, আশ্রয় ভাগ করে দিয়েছে, নিজেরা গোয়াল করে আশ্রয় নিয়ে তার ঘরে জায়গা দিয়েছে, সেটা হচ্ছে আসামের লোক, সেটা হচ্ছে মেঘালয়ের লোক, সেটা ত্রিপুরার লোক, সেটা পশ্চিমবঙ্গের লোক। এরা আমাদেরকে যেভাবে কল্পনা করে, দিল্লির লোক আমাকে সেইভাবে কল্পনা করে না। আবার দিল্লির লোক যেভাবে কল্পনা করে, সাউথ ব্লকের লোকজন তাদের একটা হ্যাবিচুয়েটেড, এটা অভ্যাসগত একটা দৃষ্টিভঙ্গি দাঁড়িয়েছে যে বাংলাদেশকে আন্ডারমাইন করতে হবে, ঢাকাকে আন্ডারমাইন করে কথা বলতে হবে। এবং আমার যে ফরেন মিনিস্ট্রির যে অ্যাডভাইজার, সে ওই সময়ে কাজ করেছে তো, এবং তার একটা অভ্যাসগত
ভাব আছে যে দিল্লিকে সালাম টুকে কথা বলা, এইখানে আমার মনে হয় যে একজন স্বাধীন চেতা মানুষকে ফরেন অ্যাডভাইজার করে দেওয়া উচিত। এবং দিল্লি যেহেতু নেপালের স্বাধীনতায় কিছু করতে পারে নাই, শ্রীলঙ্কার স্বাধীনতায় কিছু করতে পারে নাই, বাংলাদেশের স্বাধীনতার পশমটিও তার স্পর্শ করার ক্ষমতা নাই।